নমস্কার, আমি সঙ্গীতা আর আপনারা শুনছেন বহিঃপ্রকাশ। আজ পড়তে চলেছি শ্রী প্রচেত গুপ্তের ৩ নম্বর চিঠি। গল্প শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা চ্যানেলটিতে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আপনাদের গল্পটা। এখন পড়ছি ৩ নম্বর চিঠি, পর্ব ৫। কমলা দেবী বলেছিলেন ফ্ল্যাটের ড্রয়িং কাম ডাইনিংটা ছোট। কথাটা ঠিক নয়, ড্রয়িং কাম ডাইনিং বেশ বড়। শুধু বড় নয়, সেই সঙ্গে ভারী সুন্দরভাবে সাজানো। বসার জায়গাটা কাঠের পর্দা দিয়ে আলাদা করা, রঙিন দড়ির মধ্যে মধ্যে গোলাপি শেডের কাঠের বল। আরও সুন্দর ব্যাপার হলো গোটা ঘরটার রং গোলাপি। ক্যাটকেটে গোলাপি নয়, নরম গোলাপি। দেয়ালের রং গোলাপি, জানালার পর্দা গোলাপি, বেতের সোফার পাতলা গদি, তাতে গোলাপি কাভার। সামনের নিচু চায়ের টেবিলটা গোলাপি, টেবিলে ক্লথে ঢাকা। ঘরের এক কোণে একটা ফুলদানি রয়েছে, সাধারণ ফুলদানি নয়, গায়ে লতা পাতার কারুকাজ করা রট আয়রনের উঁচু ফুলদানি। ফুলদানি না বলে টব বলাই উচিত। হিসেব মতো এখানে গোলাপি রঙের ফুল থাকার কথা। গোলাপ, ক্রিসেন্থেমাম আর আরগান্ডা ধরনের কিছু, কিন্তু তা নেই। এই টবের ফুলগুলো বেগুনি, বেগুনি পাপড়ির মধ্যে সাদা ছিট। এই ফুলগুলো কি ফুল? আপনি কি চা খাবেন? চা? পৃথার গলার আওয়াজে আমি মুখ ফেরালাম। আমি কিছু খাবো না। কেন খাবেন না? রোদ থেকে এসেছেন, ঠান্ডা কিছু দিই? আমি চুপ করে রইলাম। পৃথা উঠে গেল। আমি ভেবেছিলাম কসবার এই ফ্ল্যাটে এসে মোটাসোটা ভারিক্কি ধরনের কোনো মহিলাকে দেখব, গিন্নি বান্নি ধরনের। রান্না করতে করতে এসে দরজা খুলবে, আঁচলে হাত মুছতে মুছতে বলবে, কাকে চাই? দরজা খোলার পর পৃথাকে দেখে আমি অবাকই হই। এই মেয়েকে দেখার জন্য মনে মনে আমি তৈরি ছিলাম না। আমি সাগর। বুঝতে পেরেছি, আসুন, আপনাকেই খুঁজছিলাম। দরজার বাইরে দাঁড়িয়েই আমার বুকটা সামান্য ছ্যাঁত করে উঠল। এই মেয়েও ৩ নম্বর চিঠির একজন সম্ভাব্য প্রেরক নাকি? খুঁজছিলেন মানে? পৃথা দরজা থেকে সরে দাঁড়িয়ে মুখে হাত চাপা দিয়ে হাসল। মেয়েদের শরীরে যেসব কারণে কাঁপে তার মধ্যে দুটো কারণ প্রধান, হাসি এবং কান্না। এ মেয়ের শরীর কাঁপল হাসির সময়, খুব অল্প কিন্তু কাঁপল। খুঁজছিলাম মানে কি আর সত্যি সত্যি খুঁজছিলাম? অপেক্ষা করছিলাম। কাজের মেয়েটাকে কয়েকবার নিচেও পাঠিয়েছি, সে এখনও একতলার গেটের বাইরে দাঁড়িয়ে আছে। আপনি কি তাকে দেখতে পেয়েছেন? প্রথম ধাক্কাতেই আমি কিছুটা নার্ভাস হয়ে গেছি। না, কই, আমি তো সেরকম কাউকে দেখলাম না। পৃথা আবার হাসল। মুখে হাত চাপা না দেওয়ার কারণে এবার তার দাঁতের অনেকটাই দেখা গেল। দাঁত সাদা এবং পরিপাটি। আসলে কি হয়েছে জানেন, আমি একটা ভুল করে ফেলেছি। কাজের মেয়েটাকে বললাম চশমা পরা একজন রোগা মতো। কেন যে চশমার কথাটা মাথায় এলো, দেখুন তো কি আশ্চর্য। মাসি চশমার কথা কিছু বলে দেয়নি। কোনো কোনো সময় এরকম হয়, মনে মনে একটা চেহারা। যাক, ভেতরে আসবেন না বাইরেই দাঁড়িয়ে থাকবেন? ভারিক্কি ধরনের গিন্নি তো নয়ই, বরং এই মেয়ে বেশ ছিপছিপে। দেখলে বয়স বোঝা কঠিন। কে বলবে ক্লাস 6-এ পড়া মেয়ে আছে। এক ঝলকে অনেকটা দেখে নিয়েছি না বলে চোখে পড়েছে বলা ভালো। রং কালোর দিকে হলেও মুখে একটা চকচকে ভাব রয়েছে পৃথার, বিশেষ করে দুটো গালে। মেকআপ টেকআপ করেছে বোধহয়, আবার নাও হতে পারে। অনেক সময় টাকা পয়সার চিন্তা না থাকলে চোখে মুখে এ ধরনের চকচকে একটা ভাব নিজে থেকেই চলে আসে। তবে হালকা সাজগোজ যে করেছে এতে কোনো সন্দেহ নেই। কপালে বাদামি টিপ, বাদামি শেডের শাড়ি। গায়ের চাপা রঙের সঙ্গে বাদামি রং মানায় না, এই মেয়ের বেলায় মানিয়েছে। গলায় হারও আছে, সেই হার কালো না বাদামি বোঝা যাচ্ছে না। এ কি বাড়িতে সবসময় সেজে থাকে, নাকি আমি আসবো বলে সেজেছে? পৃথা ঘরে ঢুকে টেবিলের উপর কাচের গ্লাস রাখল, শরবতের গ্লাস। আশ্চর্যের বিষয় হলো ঘরের রঙের সঙ্গে মানিয়ে শরবতের রঙও গোলাপি, গোলাপির উপর সাদা গুঁড়ো বরফ। নিন, খান, ভালো লাগবে। বুকে
পড়া আঁচল বুকের উপর টানতে টানতে ঝুঁকে পড়া আঁচল বুকের উপর টানতে টানতে অন্যদিকের সোফায় বসল পৃথা। বসে আমার দিকে তাকিয়ে হাসল। মেয়েটা কি একটু বেশি হাসে, নাকি আমাকে দেখে হাসি পাচ্ছে? অস্বাভাবিক কিছু নয়। পাত্র শটান চলে এসেছে, পাত্রীর পক্ষে হাসির একটা কারণ তো বটেই। গ্লাস তুলে চুমুক দিলাম। শরবত ভালো, চাপা একটা ঝাঁঝ আছে। বরফকুচির ঠান্ডার তলায় সেই ঝাঁঝ চুইয়ে চুইয়ে গলায় নামে। কমলা মাসি আমাকে ফোন করেছিল, সকালেই ফোন করেছিল। অস্ফুটে বললাম, ও। তখনই আপনার কথা বলল। ও। আবার বললাম। মুখ নিচু করে শরবত খাচ্ছি, কথা খুঁজে পাচ্ছি না। এই সময় কি বলতে হয়? পৃথা এবার শাড়ির আঁচলের খুঁট আঙুলে পাকাতে পাকাতে কথা বলছিল। কমলা মাসি বলল, আপনি আসবেনই। আমি সামান্য চমকে উঠলাম। মুখ তুলে বললাম, মাসিমা জানতেন আমি আসবই? এতক্ষণ পৃথার চোখে মুখে যে হাসির ভাবটা ছিল, এবার সেটা বড় হলো। আওয়াজ করে হাসল পৃথা। খিলখিল হাসি নয়, চাপা আওয়াজ। হ্যাঁ, এই মেয়ে একটু বেশি হাসে। গম্ভীর মেয়েরা যেমন কঠিন স্বভাবের হয়, তেমনি বেশি হাসির মেয়েরা হয় তরল প্রকৃতির। পৃথাও কি সেরকম? হাসতে হাসতেই পৃথা বলল, চমকে উঠলেন কেন? আসতেন না? কথা শেষ করে আর চোখে তাকিয়ে রইল। এখানে আসার পর থেকে একটা লজ্জা লজ্জা ভাব হচ্ছিল, এবার সেটা পুরো দস্তুর বুঝতে পারছি। সত্যি তো, হুট করে চলে আসাটা ঠিক হয়নি। কল্যাণের সঙ্গে কাজকর্ম মেটানোর পরপরই মনে হলো পৃথার নামের মেয়েটির সঙ্গে আজই একবার দেখা করা দরকার। আজ দেখা না করলে হয়তো আর কোনো দিনই মেয়েটার সঙ্গে দেখা হবে না। কল্যাণের অড জবসের ভয়ঙ্কর পরামর্শে আমি যে কাজটা করতে চলেছি তাতে যা খুশি ঘটতে পারে। পুলিশের হাতে ধরা পড়তে পারি, কলকাতা ছেড়ে দীর্ঘদিনের জন্য পালিয়ে যেতে হতে পারে। তাহলে ওই মেয়ের সঙ্গে আর দেখা হবে না। অথচ সকালেই একজন মহিলাকে কথা দিয়েছি, তিনি যত্ন করে চা বিস্কুট খাইয়েছেন। চা বিস্কুটটা বড় কথা নয়, বড় কথা হলো সকালে কথা দেওয়া। অন্য সময় না রাখলেও চলে, কিন্তু সকালে দেওয়া কথা রাখতে হয়। এরপরেই কসবার একটা মিনি বাসে উঠে পড়ি। এখন মনে হচ্ছে কাজটা ঠিক হয়নি, নির্লজ্জের মতো হয়েছে। এই মেয়েটা তাকে নিশ্চয়ই এতক্ষণে হ্যাংলা ভেবে বসে আছে। হ্যাংলা পাত্র, টাকা পয়সা বাড়ির লোভে তাকে বিয়ে করতে এসেছে। মেয়েরা শরীরের লোভে আসা পুরুষ মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, কিন্তু টাকা পয়সার লোভে ঘেঁষা পুরুষ মানুষকে ঘেন্না করে। আমার নিজের উপর রাগ হচ্ছে। এই মেয়ে যদি এখন আসার কারণ জানতে চায়, একটু পরে যদি বলে, নিন এবার বলুন তো কেন এসছেন, তখন কি বলবো? আমি ঢোক গিলে বললাম, না না না, আসতাম, নিশ্চয়ই আসতাম। মাসিমা বলেছেন একবার ঘুরে যেতে, তবে আজই যে আসতাম এমন নয়। ভালোই করেছেন এসেছেন। আমি আবার কাল থেকে কদিন থাকবো না, আসানসোল যাব। আপনি অমন জড়সড়ো হয়ে বসেছেন কেন? আরাম করে বসুন। কথাটা বলে পৃথা ছোট করে হাসল। সে হাসির পিছনেও হাই তুলল, ঠোঁটে চাপা দিল। আর নয়, অনেক হয়েছে। সাগর বাছাধন, এবার খোলস ছেড়ে বেরিয়ে এসো। সিচুয়েশন নিজের কন্ট্রোলে আনো, নইলে মুশকিলে পড়বে। বোঝাই যাচ্ছে এর কাছে এখন রোজই সম্ভাব্য পাত্রেরা আসছে, এ তাদের নিয়ে খেলে, বেড়ালের ইঁদুর খেলার মতো। অতএব ঘুরে দাঁড়াও। আমি পা দুটো গুটিয়ে নিয়ে বললাম, না না, ঠিক আছে, ভালোভাবেই বসেছি। ঝুনু কোথায়? পৃথা ভুরু কুচকে তাকালো। ভেরি গুড। আমি ইচ্ছে করেই ঝুনুর নামটা বলেছি। ছেড়ে দেওয়া স্বামীর দেওয়া নাম, প্রতিক্রিয়া যাই হোক একটু থমকাতে হবে। পৃথা থমকালো না, শান্তভাবে বলল, ঝুনু নয়, ঝুমকি। এবার আমার হাসির পালা। হেসে বললাম, ও হ্যাঁ, ঝুমকি। ঝুমকি কোথায়? পৃথা আর চোখে আবার আমার দিকে তাকালো, মনে হয় হাসির মানেটা বুঝতে চাইছে। ঝুমকি টিউশন গেছে, ম্যাথসের টিউশনে গেছে বলে মনে করবেন না আমার মেয়ে অঙ্কে কাঁচা। সে অঙ্কে খুবই ভালো, সব সময় ওভার 90 স্কোর করে। অঙ্কটাই ওর ফেভারিট সাবজেক্ট। সামনেই পরীক্ষা, তাই স্পেশাল কোচিং নিয়ে গেছে। আমি সোজা হয়ে বসলাম, চোখে মুখে উৎসাহ দেখিয়ে বললাম, তাই নাকি? বাহ। আর কোন কোন সাবজেক্ট ভাল লাগে ওর? আমার এক ছাত্রী আছে, সেও অঙ্ক ভালোবাসে, কিন্তু সমস্যা হলো করতে গিয়ে ভুল করে বসে। সিলি মিস্টেক্স সব। বকাঝকা করলে ভুল বেশি হয়।
পৃথা চোখ নামিয়ে বলল, আমার মেয়ে আমার মতো হয়নি, সে সিলি মিস্টেক করে না। লক্ষ্য করছি পৃথার গলায় একটা ব্যাপার আছে। হঠাৎ শুনলে মনে হবে, না, এই মেয়ের সঙ্গে আজই আমার প্রথম দেখা হয়েছে। হঠাৎ শুনলে মনে হবে না, এই মেয়ের সঙ্গে আজই আমার প্রথম দেখা হয়েছে। মনে হবে পরিচয় বেশ কিছুদিনের। আবার এরকমও হতে পারে মেয়েটার গলাটাই এরকম। কারোর কারোর গলা কঠিন হয়, কারোর আবার হাসকি। কেউ আবার মিনমিনে গলায় কথা বলতে পছন্দ করে। এর তেমনি সহজ স্বাভাবিক গলা। আরও একটা সম্ভাবনা আছে, এই মেয়েকে প্রায়ই বাইরের লোককে শরবত খাইয়ে সহজভাবে কথা বলে বিদায় করতে হয়। এমনটা ভাবার কোনো কারণ নেই যে কমলাদেবী আমাকেই প্রথম কসবার ঠিকানা দিলেন। আপনার এই ঘরটা কিন্তু খুব সুন্দর। পৃথা চোখ ঘুরিয়ে বলল, ভেতরের ঘরগুলোও সুন্দর। সব থেকে সুন্দর আমার বেডরুমটা। আসানসোল থেকে ফেরার পর একদিন চলে আসবেন, এরকম বিকেল বিকেল চলে আসবেন, মেয়ে তখন টিউশন যায়, আপনাকে ফ্ল্যাটটা ঘুরিয়ে দেখাবো। আমি নড়ে চড়ে বসলাম। এই মেয়ে কি বলতে চায়? আলাপের আধ ঘন্টার মধ্যেই বেডরুম দেখানোর আমন্ত্রণ? কি যেন একটা মিলছে না, কোথায় একটা তাল কাটছে। মনে হচ্ছে পৃথা যা বলছে, যেভাবে হাসছে, বেডরুমের আমন্ত্রণ জানাচ্ছে, সেটা সত্য নয়। সে বানাচ্ছে, অভিনয় করছে। মানুষ এ ধরনের অভিনয় করে দুটো কারণে, এক, কাছে টানতে, দুই, সরিয়ে দিতে। এ কোনটা চাইছে? পৃথা ওপরের দাঁত দিয়ে নিচের ঠোঁটে আলতো কামড় দিল, বলল, সাগরবাবু, আপনাকে কি আর এক গ্লাস শরবত দেব? মাথা নাড়িয়ে বললাম, না, আমি এবার উঠব, ফিরতে হবে। পৃথা চোখ বড় করে গলায় বিস্ময়ের ভাব এনে বলল, ফিরবেন? ওমা, আপনি আবার ফিরবেন কোথায়? মাসি যে বলল আপনার এখন ঘর বাড়ি কিছু নেই, সব বাজেয়াপ্ত হয়েছে, 5 না 6 মাসের ভাড়া দেননি বলে গোকুল মেশো আপনাকে ছাদের ঘরে বন্দি করে রেখেছেন। আর সে কারণেই তো মাসি বলল, দেখিস পৃথা, এই ছেলে আজই তোর কাছে যাবে। আমার ভুল হবে না। সত্যি মাসির ভুল হয়নি? আমি উঠে দাঁড়ালাম। না, আমার ভুল হয়নি। এই মেয়ে শুধু অভিনয় করছে না, একটা ভয়ঙ্কর খেলাও খেলছে। খেলবো বলে তৈরি হয়েই থাকে সে। সেজেগুজে শরবত বানিয়ে যেন ঘুঁটি সাজিয়ে বসে, তারপর হবু স্বামীদের সঙ্গে অপমানের খেলা খেলতে থাকে। খেলতে খেলতে বোঝাতে থাকে, শোনো হে লোভী, বোকাচন্দরের দল আমার তোমাদের বিয়ে করতে বয়ে গেছে আমার। ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং। এবার আমার কেটে পড়া পালা। মাথার মধ্যে একটা ঝাঁকুনি দিলাম, উঠে দাঁড়িয়ে বললাম, দেখুন পৃথা দেবী, আমি আপনার মাসিকে কথা দিয়েছিলাম বলেই এসেছি। আমার দায়িত্ব শেষ, আমি এবার যাব। পৃথাও উঠে দাঁড়িয়েছে, দুহাত তুলে চুলের খোপা ঠিক করতে করতে বলল, আর দেখাও শেষ হয়েছে? পৃথা শুধু অদ্ভুত নয়, আকর্ষণীয়। আকর্ষণ প্রথমে বোঝা যায় না, ধীরে ধীরে অনুভবে আসে, শরবতের মতো। ঠান্ডার তলায় ঝাঁঝ লুকোনো থাকে। আমি হাসলাম, মুচকি হাসি। এতক্ষণ এই মেয়ে অনেক চমক দিয়েছে, এবার এর চমক নেওয়ার পালা। শান্ত গলায় বললাম, হ্যাঁ পৃথা দেবী, শেষ হয়েছে। ঘর এবং আপনাকে দুজনকেই আমার দেখা হয়েছে। পৃথা যেন একটু থমকে দাঁড়ালো। প্রতিপক্ষের আমন্ত্রণ সামলানো দেখতে খেলোয়াড় যেমন থমকে দাঁড়ায়। গলার হাড়ে হাত দিয়ে বলল, ওমা, এটুকুতেই দেখা হয়ে গেল? মাসি যখন বলল ছেলেটা কোনো কাজকর্ম করে না, ফ্যা করে ঘুরে বেড়ায়, তখন ভেবেছিলাম দেখতে শুনতে বেশি সময় নেবে। হাতে কাজ টাজ না থাকলে যেমন হয় আর কি। আগেও একবার এরকম হয়েছিল। সে বেচারি অবশ্য পুরো বেকার ছিল না, আর্ধেক বেকার ছিল। কি যেন একটা ব্যবসা করবে বলে লোন চাই, সে কারণেই আমার কাছে আসা। ঝোলা হাতে গাদাখানি কাগজপত্র বার করলো। ভাবলাম বিয়ের আগে কুষ্টি টুষ্টি দেখাতে চাইছে হয়তো। ওমা, দেখি বিজনেস প্রজেক্ট, তারপর লোন হবে না শুনে রেগে মেগে চিৎকার জুড়ে দিল। থাক সে কথা। আপনি কি দেখলেন সেটা কি শুনতে পারি? নাকি একেবারেই ফিরে সরাসরি মাসিকেই বলবেন? মনে হচ্ছে প্রায়ই আপনার কাছে জ্বালাতন করতে মানুষ আসে। পৃথা ভুরু কুচকে বলল, জ্বালাতন বলছেন কেন? উদ্ধার বলুন। আমি মাথা নামিয়ে মেঝের দিকে তাকালাম। এটাই অনেকে ভুল করে, ওপরটাই শুধু দেখে, নিচটা দেখা হয় না। না, ফ্ল্যাটটা সত্যিই দামি। মেঝে মার্বেলেও এখন গোলাপি আভা রয়েছে।
এই রং কি পাথরের নিজস্ব, নাকি ঘরের রং বিভ্রম তৈরি করেছে? পৃথাকে জিজ্ঞাসা করলে কেমন হয়? না থাক, অন্য একটা প্রশ্ন আছে, সেই প্রশ্ন রং সম্পর্কে, তবে ঘরের রং নয়। আমি কি দেখলাম আপনাকে বলে যেতে আমার কোনো অসুবিধে নেই। মনে হচ্ছে আমিও মেয়েটার সঙ্গে খেলায় জড়িয়ে গেছি। খারাপ কি? দেখা যাক না খেলা কদ্দূর যায়। বলুন, আপনি কি দাঁড়িয়েই বলবেন নাকি আরও একটু বসবেন? আমি কথা জবাব না দিয়ে বললাম, কোনটা আগে বলবো, আপনারটা না ঘরটা? ঠিক আছে, ঘরটাই আগে বলছি। পৃথা দেবী, শুনে এসেছিলাম এই ফ্ল্যাটের ড্রয়িং কাম ডাইনিংটা ছোট, দরকার হলে দেয়াল ভেঙে ঘর বড় করা যেতে পারে, প্রভিশন রয়েছে। কথাটা ঠিক নয়, আপনার ঘর অনেক বড়, এই ঘর আপনি আর বড় করতে যাবেন না। এই কথাটা আমার বলার দরকার ছিল না, আমি জানি আপনি ঘর আর ভাঙবেন না, তবু বললাম। একটু চুপ করে আবার শুরু করলাম, এবার আসি আপনার প্রসঙ্গে। আপনাকে এই রঙের শাড়ি মানাচ্ছে না। আমার মনে হয় গায়ের রং বেশি চাপা হওয়ার কারণে কোনো উজ্জ্বল রং আপনাকে মানাবে না। আপনার সবসময় ফ্যাকাশে ধরনের রং বাছা উচিত। পৃথা দেবী, আপনার কমলা মাসিমাকে আমি জানিয়ে দেব তার প্রস্তাবে আমি রাজি, যদিও আমার ঠাকুমার ইচ্ছে ছিল নাতবউ হবে ফর্সা। ফর্সা মানে যে সে ফর্সা নয়, একেবারে দুধে আলতা ফর্সা, টক করবে। ঠাকুমা মারা গেছেন অনেক বছর হয়ে গেল, কিন্তু তার ইচ্ছেটা রয়ে গেছে। তবু আপনার ব্যাপারে আমি মনস্থির করে ফেলেছি, কিন্তু একটা সমস্যা রয়েছে। পৃথা পাথরের মতো স্থির। আমি সরাসরি তার চোখের মনির দিকে তাকালাম। সে চাপা গলায় বলল, কি সমস্যা? এবার আমার শেষ দান। মিটিমিটি হেসে বললাম, বড় কিছু নয়, ছোট সমস্যা পৃথা দেবী। আপনার আমাকে পছন্দ নয়, আমাদের কাউকে আপনার পছন্দ নয়, ঠিক কি না? পৃথার চোখ দুটো বদলে গেছে। চালাক ধরনের ছটফটানির বদলে দৃষ্টিতে এখন বিস্ময়, খানিকটা মুগ্ধতাও। কি একটু চুপ করে থেকে কি যেন বলতে চাইল, পারল না, অথবা কে জানে হয়তো পারলেও। মুগ্ধ মানুষের ভাষা সবসময় বোঝা যায় না। আমি বড় করে হাসলাম, খেলা জয়ের হাসি। নিচু গলায় বললাম, এর কারণ আপনি কি জানেন? পৃথা দেবী, আপনি আসলে নতুন করে আর সংসার পাততে চান না, শুরুতেই এসব ভেঙে দিতে চান। আত্মীয় স্বজন অথবা কে জানেন, হয়তো নিজের কাছে নিজেই চাপেরই নাটক আপনাকে করতে হয়, অথবা অন্য উদ্দেশ্য থাকতে পারে, আমি জানি না, জানতে চাইও না, কিন্তু ঘটনাটা সত্যি, তাই তো? পৃথা যেন কিছুটা ঘোরের মধ্যে ফিসফিস করে উঠল, হ্যাঁ তাই। কেউ বুঝতে পারে না, শুধু আপনি। ধন্যবাদ। আপনাকে আমি কি বলে যে। আমি হাত তুললাম, থাক, এবার আমি সত্যিই যাব। শুধু দুটো বিষয় বাকি রইল, একটা অনুরোধ, একটা প্রশ্ন। বলুন। আমার রাজি না হওয়ার বিষয়টা আপনি দয়া করে এখনই আপনার কমলা মাসিকে বলবেন না। আরও কয়েকটা দিন আমাকে আপনার মাসির ওখানে থাকতে হবে। খাওয়া দাওয়া চমৎকার, পটলবাবু ভাত মাছের হোটেলে ধারও বাড়ছিল। আপনি যদি এখনই কিছু না বলেন বড় সুবিধে হয়। পৃথা খানিকটা অস্ফুটে বলল, আর প্রশ্নটা? দরজার দিকে আর কয়েক পা এগিয়ে গেলাম। ভেবেছিলাম এখন প্রশ্নটা করব না, পরে যদি কোনো দিন সুযোগ আসে, কিন্তু এখন বুঝতে পারছি আপনার সঙ্গে সম্ভবত আর দেখা হবে না, তাই প্রশ্নটা করেই ফেলছি। তবে উত্তর না দিলেও কোনো অসুবিধে নেই। ঘরে সব কিছু গোলাপি, অথচ আপনার ফুলগুলো অন্যরকম কেন? ওখানে গোলাপি রঙের কোনো ফুল কি উচিত ছিল না? পৃথা মাথা নামালো, একইভাবে অস্ফুটে বলল, ঝুমকির বাবা আবার এখানে আসা শুরু করেছে। আমি তাকে অনেকবার বারণ করেছি, বলেছি আর এসো না, প্লিজ আর এসো না। সে শোনে না, আবার আসে, এসে বলে, আর একবার ফেরা যায় না পৃথা? বলুন তো, কি পাগল মানুষ, কিছুতেই বুঝতে চায় না। আমি নীল রং ভালোবাসি বলে নীল ফুল সঙ্গে করে নিয়ে আসে। পৃথা কি কাঁদছে? কাঁদুক, যত খুশি কাঁদুক। পাগল মানুষের জন্য যদি কেউ কাঁদে, আমার কি? আমার বেশ ঝরঝরে লাগছে। মনে মনে ঠিক করলাম, যদি আবার কোনোদিন এখানে আসি, গাদাখানিক নীল রঙের ফুল নিয়ে আসব। না, আনবো না। এই মেয়ের জন্য নীল ফুল একজনই আনতে পারে। আপনি কি আপনার টেলিফোন নাম্বারটা আমায় দেবেন? দরজা খুলতে খুলতে নিচু গলায় বলল পৃথা। একটা বেকার ছেলেকে এটা কি আপনি বলছেন পৃথা দেবী? ভাড়া দিতে না পারার অপরাধে সে বাড়িওয়ালার হাতে বন্দি,
খাবার টাকা জোগাড় করতে যাকে ম্যাজিশিয়ানের মাথা কেটে ফেলার মতো ভয়ঙ্কর অড জবে রাজি হয়ে যেতে হয়েছে, বলা যায় না ফট করে বড়লোকের কোন ডিভোর্সিকে বিয়েও করে ফেলতে পারত। সে একটা টেলিফোন পুষবে কি করে? এবার পৃথার লজ্জা পাওয়ার পালা। সরি, আপনি বরং আমার মোবাইল নাম্বারটা রাখুন সাগরবাবু। আমি একটা কাগজে লিখে দিই। আমি হেসে বললাম, দরকার নেই, আমার একটা অন্য রকমের ফোন আছে, বিনে পয়সার ফোন। ইচ্ছে করলেই যাকে খুশি সেখানে ফোন করতে পারি। সেই ফোনে অন্যের নাম্বারও দরকার হয় না, আমি নিজেই নাম্বার বসিয়ে নিই। অন্যের নাম্বার লাগে না? দৃশ্যতই চমকে গেল পৃথা। দ্রুত নিজেকে সামলে নিয়ে বলল, আপনি আমার সঙ্গে রসিকতা করছেন? করলে ক্ষতি নেই, পাত্রী দেখার সময় একটু আধটু রসিকতা চলে। পৃথা দেবী, আপনি বিশ্বাস না করলেও আমার কিছু এসে যায় না, কিন্তু ঘটনা সত্যি। যদি কোনোদিন ইচ্ছে হয় ওই ফোনে আপনাকে ঠিক ধরে নেব। ভালো থাকবেন। ঝুনুকে বলবেন ওর অঙ্ক পরীক্ষার জন্য আমার শুভেচ্ছা রইল। আমি ইচ্ছে করেই এবারও ঝুনু বললাম। আমি জানি পৃথা এবার আর ভুরু কুচকোবে না, রাগও করবে না। রাগ করলো না, লজ্জা পেল। তাহলে চলি? পৃথা দরজার একটা পাল্লা ধরে চোখ নামিয়ে বলল, আসুন। এক ঝলক তাকিয়ে মুখ ঘুরিয়ে নিলাম। না, আমি ঠিক বলিনি। উজ্জ্বল রঙের শাড়িতে মেয়েটাকে মানিয়েছে। বিষণ্ণতার রং কি উজ্জ্বল? নইলে বিকেলের উজ্জ্বল আকাশ দেখলে মন কেমন করে কেন? একতলার কাছাকাছি এসে সিঁড়ির উপরেই থমকে দাঁড়ালাম। নিচ থেকে কেউ উঠে আসছে। পায়ের আওয়াজ, একটা হড়বড়ে ব্যাপার আছে। সরু সিঁড়ি, দেয়ালের দিকে সামান্য চেপে দাঁড়ালাম। বাঘ ঘুরে লোকটা দ্রুত পার হলো আমাকে। এক হাতে খবরের কাগজে জড়ানো ওটা কি? আর চোখে দেখলাম কাগজের ফাঁকে কয়েকটা ফুল, ডাটিওয়ালা কয়েকটা নীল রঙের ফুল। আজ এ পর্যন্তই রাখছি। শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। এ পর্যন্ত শুনে থাকলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। অনেক অনেক ধন্যবাদ।